লক্ষ্মী স্টুডিওর ধারাবাহিক আয়োজন লিও তলস্তয়ের কালজয়ী উপন্যাস আনা কারেনিনার নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার। আজ থাকছে আনা কারেনিনার 41তম পর্ব। কুর্স্ক রেলওয়ে স্টেশনে লোকের বেশ ভিড়। কোজনিশেভ ও কাতাবাজ গাড়ি থেকে নেমে মালপত্র সমেত তাদের পরিচারকটি পৌঁছেছে কিনা দেখবার আগেই 4টে ভাড়াটে গাড়ি বোঝাই করে যুদ্ধযাত্রী একদল স্বেচ্ছা সৈনিক এসে হাজির হলো। মহিলারা ফুলের তোড়া দিয়ে তাদের সংবর্ধনা জানালো, আর শুভার্থীরা দলে দলে তাদের পেছন পেছন স্টেশনে ঢুকলো। স্বেচ্ছা সৈনিকদের বিদায় জানাতে জানাতে সমাগত জনৈক মহিলা প্রতীক্ষালয় থেকে বেরিয়ে এসে কোজনিশেভের সঙ্গে কথা বলতে শুরু করলো। আপনিও কি ওদের বিদায় জানাতে এসেছেন? না প্রিন্সেস, আমি এসেছি নিজের কাজে, ভাইয়ের কাছে ছুটি কাটাতে। আপনি কি সবাইকে বিদায় জানাতে আসেন? প্রায় অদৃশ্য হাসির সঙ্গে কোজনিশেভ জিজ্ঞাসা করল। প্রিন্সেস জবাব দিল, পারলে আসাই তো উচিত। এ কথা কি সত্যি নয় যে ইতোমধ্যেই আমরা 800 জনকে বিদায় জানিয়েছি? মালভিন্সকি তো আমার কথা বিশ্বাসই করে না। 800-র বেশি। যারা মস্কো থেকে সরাসরি যায়নি তাদের ধরলে 1000-এরও বেশি, কোজনিশেভ জোর দিয়ে বলল। প্রিন্সেস উল্লসিত হয়ে বলল, ঠিক বলেছেন, আমিও তো তাই বলছি। আর এ কথাও কি সত্য নয় যে দান হিসেবে পাওয়া গেছে প্রায় 10 লাখ? আরও বেশি প্রিন্সেস। আর আজকের খবরটা আপনার কেমন লাগছে? তুর্কিরা আবার পরাজিত হয়েছে। হ্যাঁ, পড়েছি, কোজনিশেভ জবাব দিল। সংবাদপত্রে সর্বশেষ যে টেলিগ্রাম বেরিয়েছে তাতে বলা হয়েছে যে গত 3 দিন ধরে তুর্কিরা সব জায়গাতেই পরাজিত হয়ে ইতস্তত পশ্চাদপসরণ করে চলেছে এবং পরদিনই একটা চূড়ান্ত যুদ্ধ হবে বলে আশা করা যাচ্ছে। ও হ্যাঁ, আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে জনৈক যুবকটি খুবই চমৎকার লোক, যুদ্ধে যেতে চেয়েছিল, কিন্তু কোনো কারণে তার যাওয়াতে বিঘ্ন ঘটেছে। দয়া করে এ নিয়ে কিছু লিখুন। আমি তাকে চিনি, কাউন্টেস লিডিয়া ইভানভনা তাকে পাঠাচ্ছেন। তরুণ স্বেচ্ছা সৈনিকটি সম্পর্কে প্রিন্সেসের সব কথা শুনে কোজনিশেভ প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ে চলে গেল এবং এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্তা ব্যক্তির উদ্দেশ্যে একটা চিঠি লিখে প্রিন্সেসের হাতে দিল। চিঠিটা নিয়ে বিজয়িনীর অর্থপূর্ণ হাসি হেসে প্রিন্সেস বলল, আপনি কি জানতেন যে কাউন্ট ভ্রনস্কি যিনি, মানে তিনিও এই একই ট্রেনে যাচ্ছেন? আমি জানতাম তিনি যাচ্ছেন, তবে কখন যাচ্ছেন তা জানতাম না। এই ট্রেনেই কি? আমি তাকে দেখেছি, তিনি এখানেই আছেন। একমাত্র তার মাই তাকে বিদায় জানাতে এসেছেন। আমি অবশ্যই বলবো যে কাউন্ট এটাই সবচাইতে ভালো কাজ করেছেন। হ্যাঁ, নিশ্চয়ই। তারা যখন কথা বলছিল ভিড়ের লোকজন তখন তাদের ঠেলে দিয়ে স্টেশনের রেস্টুরেন্টে ঢুকে গেল। তারাও তাদের দলে মিশে গেল। একটি ভদ্রলোক মদের গ্লাস হাতে নিয়ে জোর গলায় স্বেচ্ছা সৈনিকদের উদ্দেশ্যে বক্তৃতা শুরু করে দিয়েছে। ধর্মের নামে, মানবতার নামে, আমার ভাইদের নামে এই মহান ব্রতে তোমাদের পাঠাবার সময় জননী রাশিয়া তোমাদের আশীর্বাদ করছে। জিভিও। শাস্ত্রনয়নে উচ্চকণ্ঠে সে তার বক্তৃতা শেষ করল। সকলেই চিৎকার করে উঠল, জিভিও। প্রিন্সেসকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে আরও দর্শক ঘরের মধ্যে এসে ভিড় করল। হঠাৎ সেই ভিড়ের মধ্যে আবির্ভূত হয়ে সহাস্যে অবলন্সকি বলে উঠল, আহ প্রিন্সেস, এ কি দৃশ্য! কি ভালোই না বলেছে, যেমন গরম তেমনই উদ্দীপনাপূর্ণ। সাবাস! আর সের্গেই ইভানভিচ, তুমি কিছু বলছো না কেন? উৎসাহপূর্ণ 2-4টি কথা, ওসব তো তুমি ভালোই পারো। কোজনিশেভের হাতটা ধরে সে তাকে আস্তে ঠেলে সামনে এগিয়ে দিল। না, আমি চলে যাচ্ছি। কোথায় যাবে? আমার ভাইয়ের বাড়িতে, গ্রামে, কোজনিশেভ জবাব দিল। আচ্ছা, তাহলে তো আমার স্ত্রীর সঙ্গে তোমার দেখা হবে। তাকে আমি চিঠি লিখেছি। তবু প্রথমেই তুমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করবে। দয়া করে তাকে বলো যে আমি সব দিক থেকেই ভালো আছি। সে একটি ইংরেজি বাক্য ব্যবহার করল। সে বুঝতে পারবে। ভালো কথা, তাকে আরও বলো যে আমি কমিশনের চাকরিটা পেয়েছি।
হ্যাঁ, সে বুঝতে পারবে। তারপর ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে প্রিন্সেসের দিকে ফিরে বলল, প্রিন্সেস মিয়াকায়া 1000 রাইফেল ও 12টি নার্স পাঠাচ্ছেন। তিনি যে এসব পাঠাবেন তা আমি আগেই বলিনি। হ্যাঁ, শুনেছি, নিরুৎসাহ গলায় কুজনিশেভ জবাব দিল। অবলন্স্কি বলল, তুমি চলে যাবে এটা খুব খারাপ। কাল আমরা দুজন স্বেচ্ছা সৈনিক সেন্ট পিটার্সবুর্গের দিমার বাতনিয়াস্কি ও আমাদের গ্রিশা ভেসলভস্কির সম্মানে একটা ডিনার দিচ্ছি। তারা দুজনই যাচ্ছে। আর ভেসলভস্কি তো সবে বিয়ে করেছে। বড় ভালো ছেলে, তাই না প্রিন্সেস? প্রিন্সেস কুজনিশেভের দিকে তাকালো, কোনো জবাব দিল না। এই সময় একটি স্ত্রী লোককে বাটি হাতে আসতে দেখে অবলন্স্কি তাকে কাছে ডেকে একটা 5 রুবলের নোট তাতে ফেলে দিল। বলল, আমার পকেটে যতক্ষণ একটা তামার পয়সাও থাকে ততক্ষণ এই বাটিগুলো আমাকে স্বস্তিতে থাকতে দেয় না। আজকের খবর সম্পর্কে আপনার মত কি? মন্তেনেগ্রিনদের পক্ষে ভালো? প্রিন্সেস তাকে জানালো, ভ্রন্সকি এই ট্রেনেই যাচ্ছে। ও কথা বলবেন না, অবলন্স্কি চেঁচিয়ে বলল। মুহূর্তের জন্য তার মুখটা মেঘে ঢেকে গেল, কিন্তু পর মুহূর্তেই লাফিয়ে লাফিয়ে পা ফেলে সে প্রতীক্ষালয়ের দিকে গেল। বোনের মৃতদেহের উপর হতাশার যে অশ্রুজল সে ফেলেছিল সে কথা একবারও মাথায় এলো না। তার কাছে ভ্রন্সকি এখন একটি নায়ক, একটি পুরনো বন্ধু মাত্র। অবলন্স্কি চলে গেলে প্রিন্সেস কুজনিশেভকে বলল, যত দোষী থাক, যার যা প্রাপ্য সেটা তো তাকে দিতেই হবে। ও লোকটি খাঁটি রুশ, প্রকৃতিতে স্লাভ, কিন্তু আমার ভয় হয় তাকে দেখে ভ্রন্সকি খুশি হবে না। আপনারা যাই বলুন না কেন, লোকটির কপাল দেখে আমার কষ্ট হয়। দয়া করে ট্রেনে তার সঙ্গে কথা বলবেন। সুযোগ পেলে অবশ্যই বলবো। তাকে আমি কখনো পছন্দ করতাম না, কিন্তু অনেক প্রায়শ্চিত্তও তো তাকে করতে হচ্ছে। তিনি যে নিজে যাচ্ছেন তাই শুধু নয়, নিজের খরচে একটা গোটা অশ্বারোহী বাহিনীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তাও শুনেছি। একটা ঘন্টা বাজল। সকলেই দরজার দিকে এগিয়ে গেল। ওই যে তিনি। ভ্রন্সকিকে দেখিয়ে প্রিন্সেস বলে উঠল। লং কোট ও চওড়া কোনওয়ালা কালো টুপি পরে মায়ের হাত ধরে সে এগিয়ে চলেছে। অবলন্স্কির কথায় ভ্রন্সকি প্রিন্সেস ও কুজনিশেভের দিকে তাকালো। কোনো কথা বলল না, টুপিটা তুলল। বয়স ও দুঃখের চাপে ঝুলে পড়া মুখটা যেন পাথরের তৈরি। প্ল্যাটফর্মে ট্রেনের কাছে পৌঁছে ভ্রন্সকি এক পাশে সরে মাকে উঠবার পথ ছেড়ে দাঁড়ালো। তারপর নিজেও কামরায় উঠে গেল। প্ল্যাটফর্মে তখন ঈশ্বর যারকে রক্ষা করুন গান হচ্ছে। তারপরেই সমবেত চিৎকার শোনা গেল, হুররা, জিভিও। একটি স্বেচ্ছা সৈনিক হাতের টুপি দুলিয়ে মাথার ফুলের স্তবক নেড়ে সাড়ম্বরে সকলকে অভিবাদন করল। ছেলেটি খুব ঢ্যাঙ্গা, অল্প বয়স, আর বুকটা চ্যাপ্টা। তার পেছনে দুজন অফিসার ও লম্বা দাড়িওয়ালা একজন বয়স্ক লোকও চকচকে টুপি মাথায় দিয়ে সকলকে ঠেলে সামনে এগিয়ে এসে অভিবাদন জানালো। প্রিন্সেসের কাছ থেকে বিদায় নিয়ে কুজনিশেভ ও কাতাবাজ ভিড়ে ঠাসা গাড়িতে উঠে পড়ল। ট্রেন ছেড়ে দিল। জারিৎসিনা স্টেশনে একদল যুবক বীরদের জয় হোক বলে ট্রেনটাকে অভ্যর্থনা জানালো। স্বেচ্ছা সৈনিকরা আর একবার জানালা দিয়ে ঝুঁকে সকলকে অভিবাদন জানালো, কিন্তু কুজনিশেভ তাদের মোটেই পাত্তা দিল না। এসব স্বেচ্ছা সৈনিকদের সে অনেক দেখেছে, তাদের চরিত্র সে জানে, তাই কোনো আগ্রহ দেখালো না। কাতাবাজ এতকাল পড়াশুনো নিয়েই ব্যস্ত ছিল, কাজেই স্বেচ্ছা সৈনিকদের জানবার সুযোগ তার হয়নি। তাই একান্ত কৌতূহলে সে বারবার কুজনিশেভকে তাদের সম্পর্কে প্রশ্ন করতে লাগলো। কুজনিশেভ তাকে পরামর্শ দিল দ্বিতীয় শ্রেণীর কামরায় গিয়ে তাদের সঙ্গে কথা বলতে। পরের স্টেশনে কাতাবাজ সেই মতোই কাজ করল। ট্রেনটা থামতেই সে একটা দ্বিতীয় শ্রেণীর কামরায় চলে গেল এবং স্বেচ্ছা সৈনিকদের সঙ্গে আলাপ জমিয়ে নিল। সেই বুক চ্যাপ্টা ঢ্যাঙ্গা যুবকটি সবচাইতে জোরে জোরে কথা বলছে। মনে হলো সে যেন একটু টলছে। ট্রেনিং স্কুলের ঘটনা নিয়েই সে কি যেন একটা বলছিল। তার উল্টো দিকে বসেছিল একজন অফিসার, পরনে গার্ড কুর্তা। বয়সও যৌবন পেরিয়েছে। তৃতীয় জনের পরনে গোলন্দাজ বাহিনীর ইউনিফর্ম। সে বসেছিল কাছেই একটা সুটকেসের উপর। চতুর্থ জন ঘুমিয়েছিল।
ঢ্যাঙ্গা যুবকটির সঙ্গে কথা বলে কাতাবাজ জানতে পারল যে সে একজন মস্কোর ব্যবসায়ী। 22 বছর বয়স হবার আগেই প্রচুর ধন দৌলত তার হাতে এসেছিল। যুবকটি বকে গেছে বুঝতে পেরে কাতাবাজবের ভালো লাগলো না। মেয়েলি হাবভাব, স্বাস্থ্য খারাপ, অথচ তার ধারণা সে একজন মস্ত বীর, আর বিরক্তিকরভাবে সেই গর্বই করছিল। একজন অবসরপ্রাপ্ত অফিসারকেও কাতাবাজবের ভালো লাগলো না। জীবনে অনেক বড় রকম কাজ সে করেছে। রেল বিভাগে ছিল, নায়েব ছিল, কারখানা চালিয়েছে, আর বড় বড় কথা ভুলভাবে ব্যবহার করে সেই সব কথাই অকারণে শোনাচ্ছিল। বরং গোলন্দাজ লোকটিকে তার খুব ভালো লাগলো। সাদাসিধে নিরীহ মানুষ, নিজের সম্পর্কে একটি কথাও বলছে না, আর অবসরপ্রাপ্ত অফিসারের জ্ঞানের বহর ও যুবক ব্যবসায়ীটির বীরত্বের কথা শুনে মুগ্ধ হয়েছে। কাতাবাজ যখন জানতে চাইল সে কেন সাইবেরিয়ায় যাচ্ছে, তখন লোকটি বিনীতভাবে জবাব দিল, দেখলাম সবাই যাচ্ছে, সার্বদের সাহায্য করাও দরকার, তাদের জন্য দুঃখিত না হয়ে পারলাম না। হ্যাঁ, আমারও মনে হয় গোলন্দাজ বাহিনীর লোকদের তাদের বড়ই দরকার, কাতাবাজ বলল। গোলন্দাজির অভিজ্ঞতা আমার বিশেষ নেই, তারা হয়তো আমাকে পদাতিক বাহিনীতে অথবা অশ্বারোহী বাহিনীতে নিতে পারে। লোকটির বয়স অনুমান করে কাতাবাজবের মনে হলো সে একজন উচ্চপদস্থ লোকই হবে। তাই বলল, তাদের যখন গোলন্দাজের এত বেশি দরকার, তখন আপনাকে পদাতিক বাহিনীতে ঢোকাবে কেন? গোলন্দাজ বাহিনীতেও আমি তো বেশি দিন ছিলাম না, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষার্থী। এই কথা বলে লোকটি কেন পরীক্ষায় পাশ করতে পারেনি সে কথাই বুঝিয়ে বলতে লাগলো। এই সব লোকদের দেখে কাতাবাজবের মনে তাদের সম্পর্কে খুবই বিরূপ ধারণা জন্মালো। তাই একটা স্টেশনে স্বেচ্ছা সৈনিকরা যখন গলা ভেজাতে নেমে গেল, তখন অন্যদের সঙ্গে কথা বলে সে তার ধারণাটাকে যাচাই করে নিতে চেষ্টা করলো। মিলিটারি কোট পরা একজন বৃদ্ধ যাত্রী এতক্ষণ কাতাবাজদের কথাবার্তা মন দিয়ে শুনছিল। এবার তাকে একা পেয়ে কাতাবাজ তাকে বলল, জীবনের নানান ক্ষেত্র থেকেই লোকজন সব সেখানে যাচ্ছে। কাতাবাজবের মনের বাসনা নিজের মতামত জানিয়ে সে বুড়ো মানুষটির মনের কথা জেনে নেবে। বুড়ো লোকটি 2টি অভিযানে অফিসার হিসেবে কাজ করেছে। সৈনিকদের কি রকম হওয়া উচিত তা সে জানে, কিন্তু ওই স্বেচ্ছা সৈনিকদের চেহারা, কথাবার্তা, পথ চলতে চলতে ফ্লাস্কগুলো ফাঁকা করে দেবার অতি উৎসাহ, এইসব দেখে শুনেই সে বুঝতে পেরেছে যে সৈনিক হিসেবে এরা খুবই বাজে। তাছাড়া লোকটি বাস করে কোনো মফস্বল শহরে। তার খুব ইচ্ছা হলো কাতাবাজকে বলে যে তাদের শহরে একটি চোর ও মাতাল যুবক আর কোনো কাজ জোটাতে না পেরে অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছে। কিন্তু অভিজ্ঞতা থেকে সে বোঝে যে বর্তমানে জনসাধারণের যা মনের অবস্থা, তাতে স্বেচ্ছা সৈনিকদের বিরুদ্ধে কোনো কথা বলা খুবই বিপজ্জনক। তাই সে মুখ বন্ধ করে কাতাবাজকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চোখ মিটমিট করে বলল, তা বটে, যুদ্ধের জন্য তাদেরও তো লোক চাই। তারপর থেকে যুদ্ধের সর্বশেষ খবর নিয়েই তারা আলোচনা করল এবং যার যার মনের কথা মনে রেখেই পরস্পরের কাছ থেকে বিদায় নিল। ভণ্ড সাজবার ইচ্ছা না থাকলেও নিজের কামরায় ফিরে গিয়ে কাতাবাজ স্বেচ্ছা সৈনিক সম্পর্কে তার মনোভাবের একটা ভুল বিবরণী কোজনিশেভকে দিল। জানালো তারা সবাই চমৎকার লোক। পরবর্তী বড় স্টেশনে আবারও গানে ও জয়ধ্বনিতে স্বেচ্ছা সৈনিকদের আপ্যায়িত করা হলো। আবার দানপাত্র চারিদিকে ঘুরতে লাগলো। স্থানীয় মহিলারা ফুলের তোড়া নিয়ে এলো। স্বেচ্ছা সৈনিকদের সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে ঢুকলো। কিন্তু এসব কিছুই হলো মস্কোর তুলনায় অতি অল্প উৎসাহে ও ছোট মাপে। একটা মফস্বল স্টেশনে ট্রেনটা দাঁড়ালে কোজনিশেভ ভোজনালয়ে না ঢুকে প্ল্যাটফর্মে পায়চারি করতে লাগলো। প্রথম যখন সে ভ্রন্স্কির কামরার পাশ দিয়ে গেল, তখন দেখতে পেল তার কামরার জানালায় পর্দাটা ফেলা রয়েছে। কিন্তু পরে দেখল বৃদ্ধা কাউন্টেস জানালায় বসে আছে। কাউন্টেস তাকে ইশারায় ডাকল, বলল, আমি কুর্স্ক পর্যন্ত ওর সঙ্গে যাব। জানালার পাশে দাঁড়িয়ে ভিতরে চোখ রেখে কোজনিশেভ বলল, হ্যাঁ, আমিও তাই শুনেছি। ভ্রন্স্কিকে কামরায় দেখতে না পেয়ে বলল, তার পক্ষে এ এক মহান ব্রত। এই বিপর্যয়ের পরে সে আর কি বা করত? ভয়ঙ্কর, ভয়ঙ্কর, কোজনিশেভ বলল। আহ,
যদি জানতে কি দুঃখে আমার দিন কেটেছে। কিন্তু তুমি ভিতরে এসো। যদি জানতে কি দুঃখে আমার দিন কেটেছে। কোজনিশেভ পাশে এসে বসলে কাউন্টেস আর একবার কথাটা বলল। বিশ্বাস করা যায় না, 6 সপ্তাহ ধরে সে কারোর সঙ্গে একটা কথাও বলেনি, শুধু আমার কথায় কিছু মুখে দিয়েছে। 1 সেকেন্ডের জন্যও তাকে একা রাখতে সাহস হয়নি। যা কিছু সে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে সব সরিয়ে ফেলা হয়েছিল। আমরা দোতলায় ছিলাম, তবু সব সময় ভয়ে ভয়ে কেটেছে। তুমি তো জানো, একবার সে নিজেকে গুলি করেছিল। তার জন্যই করেছিল। হ্যাঁ, তার মতো মেয়ের কাছ থেকে যা আশা করা যায় সেইভাবেই সে তার জীবন শেষ করেছে। যে মৃত্যু সে বেছে নিয়েছে সেটাও নিজ, ঘৃণ্য। দীর্ঘশ্বাস ফেলে কোজনিশেভ বলল, সে বিচার করবার মালিক আমরা নই কাউন্টেস, কিন্তু আপনার পক্ষে এ আঘাত যে কত কঠিন তা আমি ভালো করেই বুঝি। ও কথা বলো না। আমি গ্রামে বাস করছিলাম, আর সে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। লোকজনরা একটা চিঠি এনে দিল, সেও একটা জবাব লিখে পাঠিয়ে দিল। মেয়েটা যে রেলওয়ে স্টেশনে এসেছে সে ধারণাই আমাদের ছিল না। রাত হলে সবে শুতে গেছি এমন সময় দাসী এসে বলল একটি মহিলা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। যেন বজ্রাঘাত হলো। বুঝলাম সেই হবে। প্রথমেই দাসীকে বললাম ভ্রনস্কিকে বলো না, কিন্তু ততক্ষণে তাকে বলা হয়ে গেছে। কচু আন্টি সেখানে ছিল, সে সব দেখেছে। দৌড়ে ছেলের ঘরে গিয়ে দেখি সে আর তখন নিজের মধ্যে নেই। কি ভয়ঙ্কর তাকে দেখাচ্ছিল। কোনো কথা না বলে সে স্টেশনের দিকে ছুটে গেল। সেখানে কি ঘটেছিল আমি জানি না, কিন্তু সকলে যখন তাকে বাড়ি নিয়ে এলো তখন সে যেন মরা মানুষ। তাকে দেখে চিনতে পর্যন্ত পারেনি। ডাক্তার বলল পরিপূর্ণ অবসন্নতা। তারপর থেকেই সে যেন পাগল হয়ে উঠল। কিন্তু সেসব কথা বলে আর কি লাভ? হাত নেড়ে কাউন্টেস বলল, কি ভয়ঙ্কর সময়। তোমরা যাই বলো, সে খারাপ মেয়ে মানুষ ছিল। এরকম ভয়াবহ কামনার কথা কে কবে শুনেছে? সব সময় দেখাতে চেয়েছে সে সাধারণের বাইরে, আর সেটা সে প্রমাণও করেছে। নিজেকে নষ্ট করলো, আর দুটি ভালো মানুষকেও নষ্ট করলো, নিজের স্বামী আর আমার অভাগা সন্তান। তার স্বামীর কি খবর? কুজনিশেভ জিজ্ঞাসা করল। সে এসে মেয়েটিকে নিয়ে গেছে। প্রথমে আমার অ্যালেক্সি সব কিছু মেনে নিয়েছিল। এমন অপরিচিত লোকের হাতে মেয়েকে তুলে দেবার জন্য অনুতাপ তাকে কুরে কুরে খাচ্ছে। কিন্তু এখন তো আর কথা ফেরানো যায় না। কারেনিন সৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিল। আমরাই অ্যালেক্সির সঙ্গে তাকে দেখা করতে দিইনি। তার পক্ষে, মেয়েটার স্বামীর পক্ষে তো ভালোই হয়েছে। মেয়েটা তাকে মুক্তি দিয়ে গেছে। কিন্তু সে যে আমার হতভাগ্য ছেলের সারা জীবন জুড়ে ছিল। মেয়েটার জন্য সে যে সব কিছু, তার উন্নতিকে, আমাকে পর্যন্ত ত্যাগ করেছিল। অথচ মেয়েটা তার প্রতি কোনো রকম করুণা না দেখিয়ে তাকে একেবারে ধ্বংস করে দিল, ইচ্ছা করে। না না, তোমরা যাই বলো, তার মৃত্যু ধর্মহীনা একটা নষ্ট নারীরই মৃত্যু। ঈশ্বর আমাকে ক্ষমা করুন। কিন্তু যখন দেখি যে সে আমার ছেলের সর্বনাশ করেছে, তখন তার স্মৃতিকে পর্যন্ত ঘৃণা না করে আমি পারি না। এখন তিনি কেমন আছেন? এই সার্বীয় যুদ্ধ ঘটিয়ে ঈশ্বরই যেন আমাদেরকে বাঁচিয়ে দিলেন। আমি বুড়ো মানুষ, সব কিছু ভালো বুঝি না, কিন্তু তার কাছে এ যুদ্ধ ঈশ্বরেরই দান। স্বভাবতই মা হয়ে তার জন্য আমার ভয়ের অন্ত নেই, কিন্তু এছাড়া তো কোনো উপায় ছিল না। একমাত্র এর জন্যই সে জেগে উঠেছে। তার বন্ধু ইয়াসভিন তাস খেলায় সর্বস্ব হারিয়ে স্থির করল সার্বিয়াতে যাবে। সেই এসে অ্যালেক্সিকে যেতে বলল। এখন তারও আগ্রহ জন্মেছে। দয়া করে তার সঙ্গে কথা বলো। আমি চাই তার মনটা অন্যদিকে ঘুরে যাক। সে এত ভেঙে পড়েছে। এদিকে আবার একটা দাঁত তাকে কষ্ট দিচ্ছে। তোমাকে দেখলে সে খুশি হবে। তার সঙ্গে কথা বলো। ট্রেনের ওদিকটাই সে হেঁটে বেড়াচ্ছে। কুজনিশেভ বলল সে সানন্দে ভ্রনস্কির সঙ্গে আলাপ করবে। স্টেশনে উল্টো দিকে সে ট্রেন থেকে নেমে গেল। স্টেশন প্ল্যাটফর্মে উঁচু করে বোঝাই করা বস্তার স্তূপ সন্ধ্যার আবছা অন্ধকারে যে তেরসা ছায়া ফেলেছে, তার ভিতর দিয়ে ভ্রনস্কি পায়চারি করছে, আর একটা খাঁচায় বদ্ধ জন্তুর মতো 20 পা এগিয়ে
হঠাৎ ঘুরে যাচ্ছে। কোজনিশেভ তার দিকে এগিয়ে গেল। তার মনে হলো ভ্রনস্কি তাকে দেখতে পেয়েও না দেখার ভান করছে। কোজনিশেভের কাছে সবই সমান। তার ও ভ্রনস্কির মধ্যে ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকার কারণ নেই। সে সময় কোজনিশেভের চোখে ভ্রনস্কি একজন গুরুত্বপূর্ণ মানুষ, একটি মহান আদর্শে আত্মনিবেদিত। কাজেই তাকে উৎসাহ দেওয়া, সমর্থন জানানো তার কর্তব্য। সে ভ্রনস্কির আরও কাছে এগিয়ে গেল। ভ্রনস্কি থামল, তার দিকে তাকালো, চিনতে পারল, আর এগিয়ে এসে সাদরে তার হাত ধরে ঝাঁকুনি দিল। কোজনিশেভ বলল, আপনি হয়তো আমার সঙ্গে দেখা করতে চান না, কিন্তু আমার মনে হলো হয়তো আমি আপনার কোনো কাজে লাগতে পারি। ভ্রনস্কি বলল, আপনার সঙ্গে দেখা করাটা আমার কাছে খুবই অপ্রীতিকর ব্যাপার। দয়া করে দোষ নেবেন না, এখন আমার কাছে কোনো কিছুই প্রীতিকর নয়। ভ্রনস্কির বেদনাদীর্ণ মুখের দিকে তাকিয়ে কোজনিশেভ বলল, আমি জানি, তবু আপনার কাজে লাগতে চাই। আপনার হাতে রিস্তিস বা মিলানকে চিঠি দিতে পারি কি? যেন ব্যাপারটা বুঝতেই কষ্ট হচ্ছে তেমনভাবে ভ্রনস্কি বলল, ওহ না, যদি কিছু মনে না করেন তো চলুন হাঁটতে থাকি। কামরায় ভিতরটা বড়ই কুমোট। চিঠি? না ধন্যবাদ। মরার জন্য কোনো প্রশংসাপত্রের দরকার হয় না, অবশ্য সে মৃত্যু যদি তুর্কিদের হাতে না হয়। এক টুকরো হাসি শুধু তার ঠোঁটের উপরেই খেলে গেল। চোখ দুটি তখনও ভ্রুকুটি কুটিল ও যন্ত্রণাদীর্ণ। ঠিক কথা, তবু কারো না কারোর সঙ্গে যখন যোগাযোগ করতেই হবে তখন সেই লোককে আগে থেকেই জানিয়ে রাখাই কি ভালো নয়? অবশ্য আপনি যাই বলবেন তাই হবে। আপনার সিদ্ধান্তের কথা শুনে আমি খুশি হয়েছি। স্বেচ্ছা সৈনিকদের নিয়ে এত বেশি সমালোচনা হয়েছে যে আপনার মতো লোকই পারবে জনসাধারণের চোখে তাদের উঁচুতে তুলে ধরতে। ভ্রনস্কি বলল, এ কাজের পক্ষে আমি উপযুক্ত লোক, কারণ আমার কাছে জীবনের কোনো মূল্য নেই, আর যুদ্ধের মধ্যে ছুটে যাওয়া এবং মারা কিংবা মরার জন্য যে দৈহিক সাহসের দরকার তা আমার আছে। কোনো ভালো কাজে জীবনটা দিতে পারছি জেনেই আমি খুশি। এ জীবনে আমার কোনো প্রয়োজন নেই। এ জীবন আমার কাছে বোঝা। হয়তো এ জীবন অন্য কারো কাজে লাগতে পারে। অবিরাম বেদনায় এমনভাবে সে দাঁতে দাঁত ঘষতে লাগলো যে যথেষ্ট জোরের সঙ্গে সে কথাগুলো বলতে পারল না। কোজনিশেভ অভিভূত হয়ে বলল, আমার কথা বিশ্বাস করুন, আপনি ফিরে আসবেন একটি নতুন মানুষ হয়ে। বিদেশির জল থেকে আমাদের ভাইদের মুক্ত করার ব্রত মৃত্যু ও জীবন দিয়ে পালনেরই উপযুক্ত। ঈশ্বর আপনাকে সফলতা দিন, মনের শান্তি দিন। কথাগুলো বলে সে হাতটা বাড়িয়ে দিল। ভ্রনস্কি সজোরে হাতটা চেপে ধরল, অস্ফুট গলায় বলল, অস্ত্র হিসেবে আমি কিছুটা কাজে লাগতে পারি, মানুষ হিসেবে আমি একটা ধ্বংসস্তূপ। দাঁতের যন্ত্রণায় তার কথা বলতে কষ্ট হচ্ছিল। সে দাঁড়িয়ে গেল। গাড়ির চাকাগুলোর ধীর স্বচ্ছন্দ গতির দিকে তার চোখ পড়ে থেমে গেল, আর সহসা একটা সম্পূর্ণ আলাদা মনোভাবের ফলে, সেটা ঠিক দৈহিক যন্ত্রণা নয়, কেমন একটা বিষণ্ণতা বোধ, তারই ফলে সে দাঁতের ব্যথা ভুলে গেল। এই মুহূর্তে সে যখন এমন একটি বন্ধুর সঙ্গে কথা বলছে যার সঙ্গে সেই দুর্ঘটনার পরে এই প্রথম দেখা, তখন এই ট্রেন ও তার লাইনের দৃশ্য তাকে মনে করিয়ে দিল আনার কথা। অথবা বলা যায়, পাগলের মতো ছুটে গিয়ে সে যখন স্টেশনের গার্ডের ঘরে ঢুকেছিল তখন আনার যে দেহাবশেষ সে দেখেছিল তার কথা। টেবিলের উপর সেই রক্তাপ্লুত দেহ যা একটু আগে ছিল জীবনে পরিপূর্ণ, আর সেই মুহূর্তের অসংখ্য বিস্মিত একাগ্র দৃষ্টির সামনে লজ্জাজনকভাবে উন্মুক্ত ক্ষতবিক্ষত মাথাটা চিত হয়ে পড়ে আছে, ভারী বেণীগুলো ঝুলে পড়েছে, ছোট চুলগুলো কপালে লেপ্টে আছে, সুন্দর মুখের অর্ধোন্মুক্ত লাল ঠোঁটের উপর জমাট বাঁধা এক বিচিত্র ভঙ্গিমা, দুই ঠোঁট করুণায় সিক্ত আর দুই চোখের স্থির দৃষ্টি ভয়ঙ্করতায় উচ্ছ্বসিত। তাদের দুজনের সর্বশেষ ঝগড়ার সময় যে ভয়ঙ্কর কথাগুলো আনা বলেছিল তাই যেন উচ্চারিত হয়েছে সেই ভঙ্গিমায়, এর জন্য তোমাকে অনুতাপ করতে হবে। আর একটি রেলওয়ে স্টেশনে প্রথম যেদিন ভ্রনস্কি আনাকে দেখেছিল সেদিনের কথা সে মনে করতে চেষ্টা করল। তখনও সে ছিল রহস্যময়ী, সৌন্দর্যময়ী, প্রীতিময়ী, সুখ সন্ধানী ও সুখদায়িনী।
শেষ সংঘর্ষের সময় তার যে নিষ্ঠুর প্রতিহিংসাপরায়ণ মূর্তি দেখেছিল তেমনটি মোটেই নয়। দুজনের মিলিত জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোকে সে স্মরণ করতে চেষ্টা করল, কিন্তু সেসব মুহূর্ত চিরদিনের মতো বিষাক্ত হয়ে গেছে। তার মনে পড়ল শুধু আনার মৃত্যুতে বিজয়িনীর মূর্তি, ব্যর্থ অথচ অক্ষয় অনুশোচনার আগুনে তাকে পোড়াবার যে ভয় আনা দেখিয়েছিল তাকে, সে কার্যে পরিণত হয়েছে। দাঁতের ব্যথা সম্পূর্ণ ভুলে গিয়ে উদ্গত কান্নার আবেগে তার মুখটা বেঁকে যেতে লাগলো। রাস্তাগুলোকে দুবার পরিক্রমা করবার পর নিজেকে সংযত করে ভ্রন্সকি শান্তভাবে বলল, কাল থেকে কোনো সংবাদ কি শুনেছেন? আমি জেনেছি তারা 3 বার তুর্কিদের পরাস্ত করেছে, কিন্তু চূড়ান্ত যুদ্ধটা কাল হবে বলে আশা করা যাচ্ছে। মিলানকে রাজা করবার এবং তার ফলাফল কি হতে পারে সেসব বিষয়ে তারা কিছুক্ষণ আলোচনা করল। তারপর দ্বিতীয় ঘন্টা বাজতেই তারা যার যার কামরায় উঠে পড়ল। কখন মস্কো থেকে যেতে পারবে সেটা ঠিক জানতে না পারায় কোজনিশেভ একটা তার করে ভাইকে স্টেশনে থাকতে বলতে পারেনি। স্টেশন থেকে একটা ভাড়াটে গাড়ি নিয়ে কোজনিশেভ ও কাতাবাজ যখন পক্রবস্কয়ে ভবনের ফটকে এসে গাড়িটা থামালো, তখন লেভিন বাড়িতে ছিল না। দুজনই ধুলোয় একেবারে ঢেকে গিয়েছিল। বাবা ও ডলির সঙ্গে কিটি ছোট বারান্দায় বসেছিল। কোজনিশেভকে চিনতে পেরে সে তাড়াতাড়ি নিচে নেমে এলো। আমাদের আগে জানাননি বলে আপনার লজ্জা করছে না? কোজনিশেভের দিকে হাতটা বাড়িয়ে এবং চুমো পাবার জন্য কপালটা এগিয়ে দিয়ে কিটি বলল। কোজনিশেভ বলল, তোমাদের বিরক্ত না করেই তো খাসা চলে এলাম। হাত পা এত নোংরা হয়েছে যে কোনো কিছুই ছুঁতে পারছি না। হাতে এত কাজ ছিল যে কবে রওনা হতে পারবো বুঝতে পারিনি। তুমি তো দেখছি মূল স্রোতধারা থেকে অনেক দূরে এই শান্ত জলাশয়ে বেশ মজা করেই জীবনের আনন্দকে ভোগ করছো। এই আমাদের বন্ধু ফিওদর ভাসিলিস। এতদিনে তোমাদের সঙ্গে দেখা করতে আসার সময় হয়েছে ওর। আমি কিন্তু কৃষ্ণকায় মূর নই, হাত মুখ ধুলেই সেটা বুঝতে পারবেন। কাতাবাজ তার স্বভাবসিদ্ধ তামাশার সঙ্গে কথাগুলো বলে হাতটা বাড়িয়ে দিল। মুখটা নোংরা থাকার জন্য তার দাঁতগুলো একটু বেশি ঝকঝক করতে লাগলো। কোস্তা খুব খুশি হবে, সে খামারে গেছে, যে কোনো মুহূর্তে এসে পড়বে। এখনো খামার নিয়ে মজে আছে। এখানে জীবন যেন শান্ত জলাশয়। সার্বীয় যুদ্ধের জন্য শহরে আমাদের দৃষ্টি অন্য সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার বন্ধুটি এ সম্পর্কে কি ভাবছে? নিশ্চয়ই সাধারণ মানুষ যা ভাবে সেরকম কিছু নয়। অস্বস্তির সঙ্গে কোজনিশেভের দিকে তাকিয়ে কিটি বলল, না মানে হ্যাঁ, যা অন্য সকলেই ভাবছে তাই। ওকে আনতে লোক পাঠাচ্ছি। বাপিও এখানেই আছে, সে তো এই সবে বিদেশ ভ্রমণ করে এলো। লেভিনকে ডাকতে লোক পাঠিয়ে অতিথিদের একজনকে পড়ার ঘরে ও অপরজনকে ডলির পুরনো ঘরে থাকবার ব্যবস্থা করবার নির্দেশ দিয়ে দুজনের স্নানের ব্যবস্থা ও জলখাবারের আয়োজন করে কিটি ছুটে বারান্দায় চলে গেল। গর্ভাবস্থায় তো ইচ্ছে মতো ছুটোছুটি করতে পারেনি, তাই এবার সে সুযোগটা ছাড়ল না। বলল, সের্গেই আইভানভিচ ও অধ্যাপক কাতাবাজ এসেছেন। শোনা, এই গরমে এখন ঠেলা সামলাও। প্রিন্স বলল, না না বাপি, উনি খুব ভালো লোক, আর কোস্তাও ওকে পছন্দ করে। বাবার গলায় ঠাট্টার আমেজ পেয়ে কিটি হেসে বলল, তার বিরুদ্ধে আমি তো কিছু বলিনি। কিটি ডলিকে বলল, তুমি যাও দিদি, ওদের দেখাশোনা করো গে। স্টেশনে স্তেবের সঙ্গে ওদের দেখা হয়েছে, তিনি ভালোই আছেন। আমি মিতার কাছে যাচ্ছি। প্রাতরাশের পরে আর তাকে খাওয়ানো হয়নি। সে হয়তো জেগে উঠে কাঁদতে শুরু করেছে। বুকের দুধ জমে উঠেছে বুঝতে পেরে কিটি দ্রুত পায়ে নার্সারিতে চলে গেল। সে জানতো নার্সারিতে পৌঁছাবার আগেই ছেলে কাঁদতে শুরু করবে। সত্যিই তাই। কান্না শুনে সে আরো দ্রুত পা ফেলাতে লাগলো। সে যত দ্রুত ছুটছে ছেলের কান্না তত চড়ছে। সুন্দর স্বাস্থ্যপূর্ণ কণ্ঠস্বর, কিন্তু ক্ষুধার্ত ও অধৈর্য। তাড়াতাড়ি ছেলেকে দুধ দেবার জন্য তৈরি হয়ে বসে সে বলল, অনেকক্ষণ কাঁদছে নাকি নার্স? অনেকক্ষণ। ওকে আমার কাছে দাও তাড়াতাড়ি। আহ নার্স, তুমি এত ধীর কেন? টুপি তো পরেও বাঁধতে পারবে। লোভের কান্নায় বাচ্চার গলা আটকে আসছিল। আগাফিয়া মিখাইলভনা বেশিরভাগ সময় নার্সারিতেই কাটাই। সে বলল, ওভাবে হবে না গো মা জননী,
ওকে পরিষ্কার করতে হবে, চক চক চক। মাকে এড়িয়ে সেই বাচ্চাটাকে বলতে লাগলো। নার্স বাচ্চাকে এনে দিল। আগাফিয়া মিকালবনাও তার পিছন পিছন এলো। বাচ্চার গলা ছাপিয়ে এসে বলতে লাগলো, ও আমাকে চিনতে পারে, ঈশ্বর সাক্ষী, ঈশ্বর সাক্ষী, কাতেরিনা আলেকজান্দ্রাভনা, ও আমাকে সত্যিই চেনে। কিন্তু কিটির ওসব কথায় কান নেই। ছেলে যত অধৈর্য হয় সেও ততই অধৈর্য হয়ে ওঠে, আর সেই অধৈর্যের ফলে সব চেষ্টাই বিফলে যায়। বাচ্চাটা যত ভুল জায়গায় ঠোঁট লাগিয়ে টানে তত ক্ষেপে যায়। শেষে অনেক চেষ্টার পরে সব ঠিক হয়ে গেলে মা ও ছেলে দুজনেই শান্ত হলো। কিটি বলল, আহ বেচারা, একেবারে ঘেমে নিয়ে উঠেছে। আচ্ছা, তুমি কি করে ভাবলে যে ও তোমাকে চিনতে পেরেছে? তা হতেই পারে না। ও যদি কাউকে চিনে থাকে তো সে আমাকে। কিটি হাসল। সে জানে আগাফিয়া মিকালবনাই বলো আর নার্স, বাচ্চার ঠাকুরদা, এমনকি তার বাবার কথায় বলো, তাদের সকলের কাছেই ছোট্ট মিতোয়া একটা শিশু ছাড়া আর কিছুই নয়। কিন্তু তার মায়ের কাছে সে এমন একটি নৈতিক সত্তা যার সঙ্গে দীর্ঘদিন ধরে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তবু আগাফিয়া মিকালবনা বলল, যখন ঘুম থেকে জেগে যাবে, ঈশ্বরের ইচ্ছায় তখন নিজেই দেখতে পাবে। আমি শুধু এরকম করব, শুধু এরকম। অমনি ওর মুখে হাসি ফুটবে, সোনা আমার, ঝিলমিলিয়ে উঠবে গ্রীষ্মকালের দিনের মতো। খুব হয়েছে, খুব হয়েছে, সে দেখা যাবে। কিটি ফিস ফিস করে বলল, এখন যাও, ও ঘুমিয়ে পড়েছে। আগাফিয়া মিকালবনা পা টিপে টিপে বেরিয়ে গেল। নার্স পর্দাগুলো নামিয়ে দিল। বাচ্চার বিছানায় মশারির মধ্যে যেসব মাছি ঢুকেছিল সেগুলো তাড়িয়ে দিল। জানালার কাচের গায়ে একটা বলতা গুনগুন করছিল, সেটাকেও তাড়িয়ে দিল। তারপর বার্চের শুকনো ডাল নিয়ে মা ও ছেলেকে বাতাস করতে লাগলো। কি গরম, কি গরম! ঈশ্বর যদি এক পশলা বৃষ্টিও দিত। নার্স বিড়বিড় করে বলতে লাগলো। উপর থেকে ভেসে এলো প্রিন্সেসের গুরুগম্ভীর স্বর আর কাতাবাজবের হাসি। কিটি ভাবল, আমার সাহায্য ছাড়াই তারা বেশ জমে গেছে। তবু বড়ই দুঃখের কথা যে কোস্তোয়া এখনো এলো না। বোধহয় মৌমাছির তদারকিতে গেছে। সেখানে সে এত বেশি সময় কাটায় বলে আমার দুঃখ হয়, আবার আনন্দও হয়। এতে অন্য সব কথা সে ভুলে থাকে। বসন্তকাল অপেক্ষা এখন সে অনেক ভালো আছে, অনেক ফুর্তিতে আছে। তখন সে এত মনমরা ও বিষণ্ণ হয়ে থাকতো যে আমার ভয় করত। সে কি মজার লোক, কিটি হেসে নিজের মনেই বলল। কিসে যে তার স্বামী দুঃখ পায় তা সে জানে। বিশ্বাসের অভাবই তার দুঃখের কারণ। তাহলে এত বছর ধরে সে দর্শনশাস্ত্র পড়ল কেন? ওসব পুঁথিতে যদি সত্যকে স্পষ্ট করে প্রকাশ করা হয় তাহলে এতদিনে তার তো সবই জানা উচিত। আর ওতে যদি সত্য না থাকে তাহলে সে ওসব পড়ে কেন? সে তো নিজেই বলে সে বিশ্বাস করতেই চায়, তাহলে পায় না কেন? আমার মনে হয় সে বড় বেশি ভাবে, বড় বেশি একা একা থাকে বলেই সে বড় বেশি ভাবে। সব সময় একা, সব সময় একা। এসব কথা তো আমাদের সঙ্গে আলোচনা করতে পারে না। অতিথিদের, বিশেষ করে কাতাবাজকে সে যে স্বাগত জানাবে এ কথা আমি জোর করে বলতে পারি। তার সঙ্গে আলোচনা করে স্বামী সুখ পাবে। অধার্মিক। মাদাম স্তাহলের মতো হওয়ার চাইতে বা বিদেশে থাকতে আমি যা হতে চেয়েছিলাম তার চাইতে সে যা আছে তাই থাকাই ভালো। সে কখনো কোনো কিছুর ভান করবে না। এই সময়ে লেভিনের ভালো মানুষের একটা সাম্প্রতিক দৃষ্টান্ত তার মনে পড়ে গেল। 2 সপ্তাহ আগে অবলন্সকি ডলিকে একটা বাজে চিঠি লিখে অনুরোধ করেছিল তার সম্মান বাঁচাবার জন্য ডলি যেন তার সম্পত্তি বিক্রি করে তার ঋণ শোধ করবার ব্যবস্থা করে। ডলি হতাশায় ভেঙে পড়ল। সে তার স্বামীকে ঘৃণা করে, অবজ্ঞা করে, আবার তার জন্য দুঃখও পায়। সে স্থির করল স্বামীর অনুরোধ অগ্রাহ্য করবে, তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করবে, কিন্তু শেষ পর্যন্ত সম্পত্তির একটা অংশ বিক্রি করাই স্থির করল। স্মিত হাসির সঙ্গে কিটি স্মরণ করল সে সময় তার নিজের স্বামীটি কিরকম বিব্রত হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত শালিকাকে সাহায্য করবার একমাত্র উপায় হিসেবে প্রস্তাব করেছিল যে কিটির উচিত সম্পত্তিতে তার নিজের অংশটা ডলিকে দিয়ে দেওয়া। কিটি নিজেও এ কথাটা ভাবতে পারেনি। আর তাকেই কিনা বলা হয় অধার্মিক।
তার অন্তর কত বড়। একটি শিশুর মনেও আঘাত দিতে সে ভয় পায়। সব কিছু পরের জন্য, নিজের জন্য কিছু নয়। কোজনি সাহেব তো ধরেই নিয়েছে যে তার হয়ে কোস্তোয়ারি সব সম্পত্তি দেখাশোনা করা উচিত। ওর দিদিও তাই মনে করে। আর এখন ডলি ও তার পরিবারেরও সেই একই ধারণা। আর চাষিরা সবাই তো রোজ ওর কাছে এসে ধর্ণা দেয়, যেন তাদের কাজ করে দিতে সে বাধ্য। শোনা আমার, বড় হয়ে ঠিক তোমার বাবার মতো হইও, ঠিক তার মতো। ফিস ফিস করে কথাগুলো বলে কিটি মিতোয়াকে নার্সের কোলে দিয়ে তার গালে চুমো খেলো। লেভিন প্রথম যখন চোখের সামনে আদরের ভাইকে মরতে দেখেছিল এবং শৈশব ও যৌবনের ধারণাগুলোর পরিবর্তে 20 থেকে 34 বছর বয়সের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা নতুন ধ্যান ধারণার আতশ কাচের ভিতর দিয়ে সর্বপ্রথম জীবন ও মৃত্যুর সমস্যাকে দেখেছিল, তখন থেকেই মৃত্যুর চিন্তার চাইতেও এই চিন্তায় তাকে ভয়ে অভিভূত করে রেখেছে যে জীবন কোথা থেকে আসে, জীবনটা কি, তার অর্থই বা কী, আর উদ্দেশ্যই বা কী। এসব বিষয়ে সামান্য মাত্র জ্ঞান ছাড়াই মানুষ বাঁচে কেমন করে। তার আগেকার বিশ্বাসের জায়গায় এসেছে জীবদেহ, তার অগ্রগতি, তার ধ্বংস, পদার্থের অবিনশ্বরতা, শক্তির সংরক্ষণ নিয়ম প্রভৃতি ধারণা। বুদ্ধির প্রয়োজনের দিক থেকে এই সব কথা ও ধারণা খুবই চমৎকার, কিন্তু জীবন ধারণের দিক থেকে এগুলো কোনো কাজেই লাগে না। হঠাৎ লেভিনের মনে হলো সে যেন লোমের কোটের বদলে একটা সুতির পোশাক পরে তীব্র শীতের মধ্যে বাইরে এসেছে এবং যুক্তিশাস্ত্রসম্মত চিন্তার পরিবর্তে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে যে প্রায় উলঙ্গ অবস্থায় থাকার জন্য তাকে শোচনীয়ভাবে মৃত্যুবরণ করতে হবে। সেই থেকে অজ্ঞানতা প্রসূত একটা ভয় লেভিনকে অনবরত তাড়া করে ফিরছে। অবশ্য অস্পষ্টভাবে সে এটা বুঝতে পেরেছে যে তার দৃঢ় কোমল ধারণাগুলো শুধু অজ্ঞানতায় নয়, সেগুলো এমন একটি মানসিক গঠন যার মধ্যে জীবনের পক্ষে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করাই অসম্ভব। বিয়ের প্রথম দিকে আনন্দ, কর্তব্য ও সব কিছুর সঙ্গে মিলেমিশে চলার তাগিদে এইসব চিন্তা চাপা পড়েছিল, কিন্তু পরবর্তীকালে সে যখন মস্কোতে ছিল এবং স্ত্রীর প্রসবের পরে তার কিছুই করার ছিল না, তখন একটি প্রশ্ন নিত্য নতুন তীব্রতা নিয়ে বারবার তার সামনে দেখা দিয়েছে। প্রশ্নটা এই ধরনের: খ্রিস্ট ধর্ম যেসব জবাব দেয় সেগুলো যদি আমি না মানি তাহলে কাকে মানি? তার নিজস্ব ধারণার ভাণ্ডারে এ প্রশ্নের একটা জবাবও সে খুঁজে পেল না। ফলে অনিচ্ছাকৃতভাবে, অবচেতনভাবে সে এখন প্রতিটি বইতে, প্রতিটি আলোচনায়, প্রতিটি লোকের কাছে এই প্রশ্ন ও তার জবাবই খুঁজে বেড়াচ্ছে। সে আরও বিস্মিত ও চিন্তিত হয়েছে এই দেখে যে তার বয়সের ও সমাজের অধিকাংশ মানুষ, যারা তার মতোই পুরনো বিশ্বাসের বদলে নতুন ধারণাকে গ্রহণ করেছে, তারা এ অবস্থাটাকে মোটেই দুর্ভাগ্য বলে মনে করে না। তারা বেশ খোশ মেজাজেই আছে। আর সেই প্রধান প্রশ্নের সঙ্গে আরও কিছু প্রশ্ন যোগ হয়েছে। এই লোকগুলো কি আন্তরিক? তারা সব ভণ্ড নয় তো? অথবা যেসব প্রশ্ন তাকে বিচলিত করে তুলেছে তা কি বিজ্ঞানের কাছ থেকে পাওয়া জবাবকে আলাদাভাবে আরও স্পষ্ট করে বুঝতে পেরেছে? কাজেই সে আরও বেশি করে সেই সব লোকের মতামত ও এতদ সংক্রান্ত বইগুলো পড়তে ও জানতে চেষ্টা করছে। এই সব প্রশ্ন নিয়ে পড়াশোনা করার ফলে একটা জিনিস সে আবিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কথা মতো সে যে ধরে নিয়েছিল যে ধর্মের প্রয়োজন ফুরিয়ে গেছে, এখন আর তার কোনো অস্তিত্ব নেই, সেটা তার ভুল ধারণা। জীবনে যে সমস্ত লোক ভালো সে দেখেছে, যাদের সঙ্গে সে ঘনিষ্ঠ হয়েছে, তারা সকলেই ধর্মবিশ্বাসী। বুড়ো প্রিন্স, লভ, কোজনিশেভ, মেয়েরা সকলেই, তার স্ত্রী তো এখনও ছেলেবেলাকার বিশ্বাসকে আঁকড়ে ধরে আছে। রুশ জনসাধারণের শতকরা 90 জন, আর সেই সব সহজ সরল মানুষ যাদের জীবনযাত্রাকে সে চিরদিন শ্রদ্ধা করে এসেছে। অনেক বই পড়ে আরও একটা জিনিস সে আবিষ্কার করেছে: যেসব লোক তার বর্তমান মতামতের অংশীদার, তারা কেউই সমস্যাটার গভীরে যায় না, কোনো ব্যাখ্যা দেয় না। যেসব প্রশ্নের জবাব ছাড়া তার পক্ষে বেঁচে থাকাই সম্ভব নয়, সেগুলোকে অনায়াসে শুধু বাতিল করে দেয়। এসব ছাড়াও আর একটা বিশেষ ঘটনা ঘটেছে তার স্ত্রীর সন্তান প্রসবের সময়।
সে নিজে ধর্মবিশ্বাসী নয়, অথচ তখন সে প্রার্থনা করেছিল, আর প্রার্থনা করার সময় তার মনে বিশ্বাসও এসেছিল। কিন্তু সে মুহূর্তটা পার হয়ে যেতেই সে বুঝতে পারল যে তার সেই মুহূর্তের মনোভাব তার স্বাভাবিক জীবনের সঙ্গে সামঞ্জস্যহীন। সে একথা স্বীকার করতে পারে না যে তখন সে সত্যকে দেখেছিল আর এখন ভুল পথে চলেছে, কারণ শান্ত চিত্তে সবকিছু চিন্তা করতে যাওয়া মাত্রই সবকিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আবার একথাও স্বীকার করতে পারে না যে তখন সে ভুলই করেছিল, কারণ সেই আধ্যাত্মিক অভিজ্ঞতাটিকে সে এখনো সযত্নে বুকের মধ্যে পুষে রেখেছে। সেটাকে মুহূর্তের দুর্বলতা বলে মনে করাটাকেও সে পাপ বলে মনে করে। একটা ভয়ঙ্কর সংগ্রাম চলছে তার মনে। তার অবসান ঘটাতে সে সাধ্যমতো চেষ্টা করছে। তার মনে চিন্তার এই বিভ্রান্তি কখনো বেড়েছে, কখনো কমেছে, কিন্তু কোনো সময়ই একেবারে চলে যায়নি। সে অনেক পড়েছে, অনেক ভেবেছে, কিন্তু যত বেশি পড়েছে আর ভেবেছে, সমস্যার সমাধান যেন ততই দূরে সরে গেছে। জড়বাদীদের কাছ থেকে কোনো জবাব পাওয়া যাবে না বুঝতে পেরে মস্কোতে থাকার সময় এবং গ্রামে ফিরে এসেও সে আর একবার এইসব দার্শনিকদের দিকে মুখ ফিরিয়েছে যারা জীবনের জড়বাদী ব্যাখ্যা করেনি। মুখ ফিরিয়েছে প্লেটো, স্পিনোজা, কান্ট, শেলিং, হেগেল ও শোপেনহাওয়ারের দিকে। এইসব দার্শনিকদের লেখা পড়ে সে অনুপ্রাণিত হলো। পড়তে ভালোও লাগলো, কিন্তু আসল কাজের কাজ কিছু হলো না। মনের দ্বন্দ্ব কাটল না। একসময় শোপেনহাওয়ার পড়তে পড়তে সে ইচ্ছার জায়গায় ভালোবাসা কথাটা বসিয়ে নিল, আর দু একটা দিন এই নতুন দর্শনের মধ্যে একটা সান্ত্বনাও খুঁজে পেল। কিন্তু যখনই জীবনের দৃষ্টিকোণ থেকে এটাকে দেখতে চেষ্টা করলো, অমনি সব কিছু ভেঙে পড়ল। তার মনে হলো এসবই সেই সুতির পোশাক যা তাকে গরম রাখতে পারে না। কুজনেসেভ তাকে খোমিয়াভকের ধর্মগ্রন্থ পড়বার পরামর্শ দিল। লেভিন দ্বিতীয় খণ্ডটি পড়ে ফেলল। লেখকের পরিচ্ছন্ন, বুদ্ধিদীপ্ত, সুচিন্তিত চিন্তাধারাটি ভালো না লাগলেও গির্জা সম্পর্কে তার বক্তব্যগুলো তার খুব ভালো লাগলো। বিশেষ করে ভালো লাগলো একটি কথা: মানুষ এককভাবে ঐশ্বরিক সত্যকে লাভ করতে পারে না, সে সত্যকে পেতে হয় ভালোবাসার দ্বারা, ঐক্যবদ্ধ হয়ে, গির্জার মাধ্যমে। কিন্তু পরবর্তীকালে ক্যাথলিক গ্রন্থকারদের লেখা গির্জার ইতিহাস এবং গোড়া রুশ গ্রন্থকারদের লেখা গির্জার ইতিহাস পড়ে সে যখন দেখল যে দুটো গির্জায় পরস্পরকে নিন্দা করছে, তখনই খোমিয়াকের বাণী সম্পর্কে তার মোহ কেটে গেল। দার্শনিকদের গড়া সৌধের মতো এ সৌধটাও ভেঙে গুড়িয়ে গেল। সারা বসন্তকাল সে যেন নিজের মধ্যেই রইল না। তীব্র যন্ত্রণার ভিতর দিয়ে তার দিন কাটতে লাগলো। আমি কে? কেন আমি এখানে এসেছি? এ কথা না জেনে আমি বাঁচতে পারি না, কিন্তু এসব কিছুই আমি জানতে পারি না, সুতরাং আমি বাঁচতে পারি না। লেভিন নিজে নিজে বলল, কাল অনন্ত, স্থান অনন্ত, পদার্থ অনন্ত। তার মধ্যে দেখা দিল একটা ছোট্ট বুদবুদ। এক মুহূর্ত থাকলো, তারপর ফেটে গেল। সেই বুদবুদটাই আমি। এক বেদনাদায়ক মিথ্যা। তবু শতাব্দীর পর শতাব্দী ধরে এ পথে মানুষ যত কিছু চিন্তা ভাবনা করেছে, এটা তো তারই একমাত্র সর্বশেষ সিদ্ধান্ত। কিন্তু এ তো মিথ্যার চাইতেও বেশি কিছু, এক নিষ্ঠুর পরিহাস, একটা পাপের শক্তি থেকে এর উদ্ভব, যে পাপের শক্তির কাছে কখনো আত্মসমর্পণ করা উচিত নয়। সে শক্তির হাত থেকে নিজেকে মুক্ত করতে হবে, আর সে মুক্তির পথ সকলের সামনেই খোলা আছে। শুধু পাপের কঠিন কবল থেকে নিজেকে জোর করে ছিনিয়ে নিতে হবে, আর তার একমাত্র পথ মৃত্যু। আর লেভিনের মতো একটি হাসি খুশি বিবাহিত সুখী লোকও বেশ কয়েকবার আত্মঘাতী হবার এত কাছাকাছি চলে গিয়েছিল যে পাছে সে গলায় দড়ি দেয় এই ভয়ে সব দড়ি লুকিয়ে ফেলেছে, আর পাছে নিজেকেই গুলি করে বসে এই ভয়ে বন্দুক নিয়ে চলাই ছেড়ে দিয়েছে। লেভিন নিজেকে গুলি করেনি, ফাঁসিতেও ঝোলেনি, সে বেঁচেই আছে। লেভিন যখন দিনরাত ভাবত সে কে আর কিসের জন্য বেঁচে আছে, তখন কোনো জবাব না পেয়ে সে হতাশায় ভেঙে পড়ত। কিন্তু যখন সে এসব কথা ভাবা বন্ধ করে দিল, তখন তার মনে হলো এসব কথাই তার জানা, কারণ সে তো সত্যি বেঁচে আছে আর স্থির সিদ্ধান্ত নিয়ে কাজ করে চলেছে। জুন মাসের গোড়াতে গ্রামে ফিরে সে তার স্বাভাবিক কাজকর্ম শুরু করে দিল।
খামারের কাজকর্ম, চাষি ও পার্শ্ববর্তী জমিদারদের সঙ্গে চলাফেরা, দিদি ও ভাইদের সম্পত্তির তদারকি, স্ত্রী ও আত্মীয় স্বজনদের সঙ্গে মেলামেশা, বাচ্চাটিকে দেখা, আর বসন্তকাল থেকেই যে নতুন কাজটা সে হাতে নিয়েছে অর্থাৎ মৌমাছি ধরা, এসব কাজেই তার সময় কাটতে লাগলো। আগে যেমন করতো, এখন আর সেভাবে বড় বড় নীতির দোহাই দিয়ে সে এসব কাজ করে না, ঠিক উল্টো। একদিকে জনসাধারণের দুঃখ মোচনের জন্য আগে যেসব কাজ সে করেছে তার ব্যর্থতা, আর বর্তমানের কাজকর্মে অতিমাত্রায় ব্যস্ততা। তার ফলে জনসাধারণের দুঃখের কথা ভাববার সময়ই তার নেই। এ কাজ তাকে করতেই হবে, না করে উপায় নেই বলেই সে এখন কাজ করে। আগেকার দিনে, তার মানে শিশুকাল থেকে একেবারে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যখন সে কাজকর্ম করত সকলের ভালোর জন্য, মানবতার জন্য, রাশিয়ার জন্য, সারা জগৎ ও তার স্ত্রীর জন্য, তখন সে লক্ষ্য করত যে সে কাজে সুখ থাকলেও তার মধ্যে একটা অদ্ভুত ভাব ছিল। যে কাজ সে করত সেটা করা যে সত্যি দরকার সে বিষয়ে সে নিশ্চিত ছিল না। গোড়ায় সেসব কাজকে খুব গুরুত্বপূর্ণ মনে হলেও ক্রমেই কেমন যেন ঝিমিয়ে পড়ত। এখন বিয়ের পর সে যখন শুধু নিজের স্বার্থের উপযোগী কাজগুলোই করে চলেছে, তখন সে কাজের মধ্যে সুখের হদিস সেরকম না পেলেও সে এটা বুঝতে পারে যে এসব কাজ দরকারি, আর ঝিমিয়ে পড়ার পরিবর্তে এসব কাজ ক্রমে বেড়েই চলেছে। এখন প্রায় নিজের ইচ্ছার বিরুদ্ধে সে লাঙলের ফলার মতো নিজেকে ক্রমেই মাটির গভীর থেকে আরও গভীরে প্রবেশ করিয়ে দিচ্ছে, আর জমিতে একটা শিরালা না কেটে সে এখন নিজেকে সেখান থেকে টেনে তুলতে পারে না। তার মনে কোনো সন্দেহ নেই যে তার বাপ ঠাকুরদার আমলে যেমন চলছিল তার পরিবার আজও সেইভাবেই চলবে, অর্থাৎ তাদের জীবনে থাকবে সেই একই সংস্কৃতি, তাদের ছেলেমেয়েরা সেই একইভাবে লালিত পালিত হবে। ক্ষুধার্তের পক্ষে খাদ্যের মতোই এটাও একান্ত প্রয়োজনীয়, আর ক্ষুধার্তকে খাওয়াবার জন্য যেমন খাদ্য প্রস্তুত করা প্রয়োজন, তেমনি পারিবারিক আয়ের জন্য বক্রবস্কের সম্পত্তিকেও ভালোভাবে দেখাশোনা করা প্রয়োজন। আর ঠিক যেভাবে একটি লোক তার ঋণ শোধ করতে বাধ্য, ঠিক সেইভাবে পারিবারিক সম্পত্তিকে এমনভাবে রক্ষা করতে সে বাধ্য যাতে সে সম্পত্তির উত্তরাধিকারী হয়ে তার ছেলে তাকে ধন্যবাদ দেবে, যেমন লেভিন তার ঠাকুরদাকে ধন্যবাদ দিয়েছিল বাড়ি ও জমির জন্য। আর তা করতে হলে জমির খাজনা বিলি করলে চলবে না, নিজে কাজ করতে হবে, গরু মোষ পালতে হবে, জমিতে সার দিতে হবে, গাছ লাগাতে হবে। দিদির বা কোজনিসেবের সম্পত্তিকেও সে অবহেলা করতে পারে না, অথবা যেসব চাষি পরামর্শের জন্য তার কাছে আসতেই অভ্যস্ত তাদেরকেও ফিরিয়ে দিতে পারে না। ঠিক যেমন একটি শিশুর ভার নিলে কেউ তাকে ছুঁড়ে ফেলে দিতে পারে না, তার স্ত্রী ও ছেলে, শালিকা ও তার ছেলেমেয়েরাও যাতে আরামে থাকতে পারে সেটাও তাকে দেখতে হবে, অন্তত কিছুটা সময় তাদের সঙ্গেই কাটাতে হবে। এইসব কাজ এবং তার উপরে শিকার অভিযান ও নতুন নেশা মৌমাছি শিকার নিয়েই তার জীবনটা ভরে আছে। অথচ যখন সে জীবন নিয়ে ভাবনা চিন্তা করত তখন তার কাছে এ জীবনের কোনো অর্থই ছিল না। লেভিন আরও জানে এখন বাড়িতে ফিরে প্রথমেই তাকে যেতে হবে স্ত্রীর কাছে, কারণ তার শরীর ভালো নয়। যেসব চাষি তার সঙ্গে দেখা করার জন্য 3 ঘন্টা বসে আছে তাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। আবার নতুন মৌমাছির ঝাঁকটাকে নিজের হাতে বসাবার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে সে কাজটাকে বুড়ো মৌমাছি রক্ষকের হাতে ছেড়ে দিয়ে আগে তাকে কথা বলতে হবে অপেক্ষমান চাষিদের সঙ্গে। এসব কাজ ঠিক কি ভুল তা সে জানে না, এসব নিয়ে আলোচনা করতে এমনকি ভাবতেও সে চায় না। আলোচনা শুধু সন্দেহই জাগিয়ে তোলে, কি করা উচিত আর কি করা অনুচিত তাও বুঝতে দেয় না। যখন সে চিন্তা না করেই জীবন চালায় তখন নিজের মধ্যে একজন অভ্রান্ত বিচারকের উপস্থিতি সে সব সময় উপলব্ধি করে। সে তাকে বলে দেয় দুটি সম্ভাব্য বিকল্পের মধ্যে কোনটি ভালো, আর যতবারই সে যা করা উচিত নয় সেটাই করে বসে ততবারই সঙ্গে সঙ্গে বুঝতে পারে। এইভাবে সে কে আর কেনই বা এই জগতে বেঁচে আছে এসব কথা না জেনে এবং জানবার কোনো রকম সম্ভাবনা না দেখে লেভিন তার জীবনের পথে চলতে লাগলো। আর এই জ্ঞানের অভাব তাকে এত তীব্র যন্ত্রণায় দীর্ণ করতে লাগলো যে আত্মঘাতী হবার ভয় তাকে পেয়ে বসল। আবার সেই সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের পথও সে গড়ে নিতে লাগলো।
ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। আগের 40টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।